ঈদ আনন্দে ভাসছে সারা দেশ। রাতে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ে প্রস্তুত ঈদগাহ ময়দান। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদ যাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি। শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। স্বজন হারানোর আর্তনাদে ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারের শোকের ছায়া। বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে বিপ্লব সার্থক করার আহ্বান। এবং ঈদের লম্বা ছুটিতে পর্যটক টানতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে ৫ থেকে ৭ লাখ মানুষ সমাগমের আশা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কথা জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের ১৪টি জেলার আকাশে খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানান তিনি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিক। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এ সময় তিনি দেশের ১৪টি জেলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ ৮টা ৩০ হওয়ার কথা সেটা ৯টায় হবে বাইতুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। ঈদের জামাতে দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির বিরুদ্ধে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকে, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করে সে আহ্বান জানান তিনি। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই ঈদের খুশি ভাগাভাগি করতে ঈদ আনন্দ মিছিল করে ইনকিলাব মঞ্চ। রোববার সন্ধ্যা 7:30টায় শিল্পকলার সামনে থেকে মিছিলটি শুরু হয়। নানা সাজে বাজনা বাজিয়ে আতশবাজি আর বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিল অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষজন। জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর এবারের ঈদ হবে অন্যরকম। উৎসবের রঙে বর্ণিল রাজধানী ঢাকা। শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে হাজির হয় ঈদ উল ফিতর। একসময় ঈদ মিছিল ছিল এর অন্যতম অনুষঙ্গ, যা পুরো নগরীকে বেঁধে দিত আত্মীয়তার বন্ধনে। এমন চিত্র পাওয়া যায় ইতিহাসের পাতা খুললে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আবেদন ধরে রাখতে না পেরে যখন প্রায় হারিয়ে যেতে বসেছে ঈদ মিছিলের ঐতিহ্য, তখনই তার রাজধানীতে ফিরে এলো নতুন রূপে। রোববার সন্ধ্যায় শিল্পকলার সামনে থেকে ঈদ আনন্দ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, দেয় পুরনো ঐতিহ্যকে নতুন করে আপন করার বার্তা। আমরা এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগে আমরা আসলে সকলেই অনেক খুশি এবং এসব জায়গায় থাকতেও ভালো লাগে। এক মাস আমরা রোজা রাখার পরে আমরা একটা ঈদ আসে যেটা আমরা অনেক আনন্দ করতে পারি। নানা সাজে বাজনা বাজিয়ে আতশবাজি আর বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষজন। জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর এবারের ঈদ হবে অন্যরকম। স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। আসলে আমরা আমাদের
হারানো ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশের যে মুসলিমদের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনের কারণে আমাদের এই মুসলিম যে ঐতিহ্যগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। বাংলাদেশে আরোপিত দিল্লির যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ঈদ, কোরবানি এগুলোকে একদম নাই করে দেওয়া হয়েছে। বাচ্চারা এসে প্রচুর আনন্দ করেছে। আমরা নতুন বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের ছিল, আমরা সেখানে ফিরে যেতে চাই। এদিকে চট্টগ্রামেও হয়েছে ঈদ আনন্দ মিছিল। সর্বস্তরের চট্টলাবাসীর আয়োজনে মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে এসে শেষ হয়। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান আয়োজকদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কড়া নাড়ছে ঈদ। শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতদিন নির্বিঘ্নে চললেও শেষ সময়ে এসে ট্রেনে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে কিছু ট্রেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঈদ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। দেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের চাঁদের। তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে। শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও যাত্রী থাকলেও বিগত বছরের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি অস্বস্তির মিশেলে আপনজনদের কাছে ফিরছেন। তবে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে। সদরঘাটে তো আগে তো মানুষ পাড়াই দেওয়া যেত না ঈদের সিজনটা আইলে, তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাল্লাহ ভালোভাবে সবার ছুটি হয়েছে, তো আজকে সবাই ছুটি পেয়েছে, তো আজকে যাচ্ছে। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসেও নির্ভেজাল ট্রেনের শিডিউল। তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাবা মা, ভাই বোন সবাই আছে, বাচ্চা কাচ্চা আছে, সবার সঙ্গে দেখা হবে। অন্যরকম একটা ফিলিংস আর কি। আগের থেকে অনেক ভালো, কারণ অনেকটাই জ্যাম কম দেখতে পাচ্ছি, আর যাওয়াটাই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরাও। অন্য বারের থেকে এবারে পরিবেশ পরিস্থিতি অনেকটা ভালো, যানজট, কোনো ভিড় নাই। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। এবার টিকিটের যে দাম নির্ধারণ করা আছে, ওই নির্ধারিত দামের চেয়ে বেশি কেউ নিতে পারতেছে না, বরঞ্চ একটু কমে যাইতেছে। এই জন্য আমি বিআইটির চেয়ারম্যান সাহেবরে বলছি, আগামীবার দেখুন দাম নির্ধারণ করে
এই দামটা যেন আরও কম নির্ধারণ করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমন প্রত্যাশা সবার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। রাজধানীর প্রধান প্রধান সড়কে গাড়ির কোনো চাপ নেই, অলিগলিতেও নেই চোখে পড়ার মতো যানবাহন। তবে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে সড়কে। রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাইফুল রুদ্র রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদকে কেন্দ্র করে এবারও নারীর টানে আপন ঠিকানায় পাড়ি জমিয়েছেন লাখ লাখ মানুষ। মানুষের চাপ কম থাকায় অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। কমেছে যানজট ও ভোগান্তি। রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ কম থাকায় নির্বিঘ্নে বেশ দ্রুত যাতায়াত করতে পেরে স্বস্তি জানিয়েছেন পথচারী ও যাত্রীরা। ভালো ফিল করছি, যেহেতু কোনো যানজট নাই, ফাঁকা রাস্তা, ঘুরতে ফিরতেও ভালো লাগে। জ্যাম কম আর খুব দ্রুত পৌঁছে যাওয়া যাচ্ছে। এটা সাময়িক সময়ের জন্য আমরা একটা সুবিধা ভোগ করছি, এর জন্য মানে খুশি হওয়ার মতো তেমন কিছু দেখতেছি না। অন্যদিকে যাত্রী সংকটের কথা উল্লেখ করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্যে দুর্ঘটনা বাড়ার শঙ্কার কথাও জানান কেউ কেউ। অটোরিকশার লেগে ভাড়া পাইতেছি না। রাস্তাঘাট ফাঁকা থাকলে গাড়ি চালাতে আমাদের সুবিধা হয়। থ্রি হুইলার গাড়ি হাইওয়ে রোডে রাস্তায় উঠিয়া তারা ব্রেক বোঝে না, সিঙ্গেল বোঝে না, ডাইনে ভাই ঢুকাই দেয়, আর ডাইনে ভাই কোনো দিক তাকায় না। এখন জন্য গাড়ি চালাইতে খুব কষ্ট। জ্যামজট তো যেরকম নাই, ঠিক আছে, রাস্তায় যাত্রীও নাই। আমরা যে একটা আশায় ছিলাম ওই আশাটা হয়নি। যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। লোকবল সংকট থাকলেও তাদের চেষ্টায় কমতি নেই বলে জানান কর্তব্যরত কর্মকর্তা। রাস্তায় এখন তো চাপ কমে গেছে, মানুষজন চলে যাচ্ছে, আমরাও কাজ করতে যাতে নতুন করে যানজট শুরু না হয়। ঈদের ছুটি শেষে আবার চিরচেনা রূপে ফিরবে জাদুর শহর ঢাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেন্দ্র করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ভিড় এড়াতে জাতীয় চিড়িয়াখানায় করা হয়েছে 28টি গেট, যা খোলা থাকবে সকাল 9টা থেকে। এভাবেই দুপুরের খাবার শেষে মা সজারু আগলে রেখেছেন তার নবজাতক সন্তানকে। যেসব অভিভাবক এবার পরিকল্পনা করছেন ঈদে শিশুদের নিয়ে রাজধানীর কোথাও ঘুরতে যাবেন, তাদের জন্য অপেক্ষা করছে 2 নবজাতক সহ মা সজারু। রোববার জাতীয় চিড়িয়াখানায় চলছে ঈদকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি। প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে নিয়ে যারা সময় কাটাতে চাচ্ছেন, বাঘ, হরিণ, সজারু, উট পাখিও তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। বসে আছি জাতীয় চিড়িয়াখানার বকের রাজ্যে। এখানে প্রায় 1000 থেকে 1200টি বক রয়েছে, যারা প্রত্যেকদিন 88 কেজি পুঁটি মাছ সহ নানান ধরনের মাছ খেয়ে থাকেন। আসন্ন ঈদ উপলক্ষে তাদেরও রয়েছে বাড়তি আমেজ। এছাড়াও এখানে রয়েছে 107 প্রজাতির প্রায় 3000 প্রাণী। টাইগারে গরম লেগেছে জন্য গোসল করছে। আজকে একটু ভিড় কম একদম, তাই আমি আজকে নিয়ে এসেছি। পাখি দেখেছি, বিভিন্ন প্রজাতির গাধা দেখেছি। প্রতি বছরের মতো এবারও প্রায় 1 লাখের বেশি দর্শনার্থী প্রত্যাশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থানার পুলিশ এখানে কাজ করবে, টুরিস্ট পুলিশকে আমরা করছি, তারাও এখানে করবে। র্যাবের সাথে আমরা যোগাযোগ করছি, র্যাবকে আমরা পত্র দিচ্ছি, সেটা সেনাবাহিনী টহল আছে, সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। এবছর ভিড় এড়াতে মূল কাউন্টারের সঙ্গে থাকছে 28টি টিকিট কাউন্টার এবং মোট 17টি প্রবেশ পথ। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙি নৌকা। বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদুল ফিতরের লম্বা ছুটি। এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে
প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে। ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই। তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচন আয়োজনে টাল বাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে,
উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওইটাকে কীভাবে কমানো যায়, বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এর সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। একদিকে আনন্দে ভাসছে দেশ, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদে নতুন জামা কেনা তো দূরে থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। 19 জুলাই 2024 স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। অবুঝ মন যেন বুঝতেই চায় না বুকের মানিক হারিয়ে চিরতরে নিঃস্ব হয়েছেন তারা। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনোদিন। আমি পিতা এটা খরচ করি, কিছু বাজারও করি না, কি করবো? আমার সন্তান নাই, আমি কি আমার কি ঈদ। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে, যেখানে চাইলেই তাকে ছুঁয়ে দেখতে পারবে না বাবা, বুকে জড়িয়ে নিতে পারবে না মা। 5 আগস্ট বিকেলে তানহা নিজের জীবন দিয়ে বিদায় করেছিল স্বৈরাচারকে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো 5 আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অবাক খেয়ালে ছোট্ট মিরাজের হাতের স্পর্শ পায় নিজের হাতে। পরম নির্ভরতায় যে হাতের মুঠোয় বাবার হাত রেখে ঈদগাহে যেত মিরাজ। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে
আমরা। বছর এমন বাইক যে বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন মা বাবাকে পরিবারকে পোশাক আশাক দিতে পারছি, এটা আনন্দে বাড়িতে যেয়ে ঈদ করতে পারছি। এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পাপ দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের মাঝামাঝিতে এবার ঈদ উল ফিতর হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলে সুখবর দিল আবহাওয়া অফিস। তবে এপ্রিলের 2 তারিখের পর থেকে উষ্ণতা আরও বাড়তে পারে। ঢাকাসহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অফিস। চৈত্রের দুপুরে রৌদ্রোজ্জ্বল আকাশ, শুষ্ক প্রকৃতি, রুগ্ন পাতা, শুরু হয়েছে গরমের দাপট। উষ্ণতায় কিছুটা স্বস্তি পেতে শিশুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে লেকের পানিতে। তাপ থেকে রক্ষা পেতে কেউ বা গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় ঈদের দিন তাপমাত্রা কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। রোদের যে পরিমাণ তাপ, হাঁটতে অনেক একটু কষ্ট হচ্ছে। দিনেও গরম, রাতেও গরম, টিকা যায় না। ঘাম পড়তাছে, আবার রোজা রেখে রোদ, সবারই কষ্ট হচ্ছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে, বৃষ্টি নাই, বাদল নাই। ঈদের দিনে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। গেল দুদিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। সেই ধারাবাহিকতায় ঈদের দিন তীব্র গরম অনুভব হবে না বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন যেটা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে যদি এখন যে নর্থ ওয়েস্টার পিরিয়ড, যদি কোনো সিগনিফিক্যান্ট ক্লাউড মেঘ এসে যায়, সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে ওই লোকালাইজ অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সিভি ক্লাউড যদি না আসে, তাহলে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। তবে ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানান এ আবহাওয়াবিদ। হালকা থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আমরা পেয়েছি। 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, আগামীকালকেও আজকের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 2 তারিখের পর থেকেই তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আজকে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক জনপদ। ভোলা সদরে নদী গর্ভে চলে গেছে 400 মিটার এলাকা। হুমকিতে আরও 4 ইউনিয়ন। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 16.5 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। রোববার সকালে সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে 2টি বিমানে করে শুকনো খাবার সহ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। এর আগে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ত্রাণবাহী বিমান পরিদর্শনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতনরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রস্তুত রয়েছে। মিয়ানমারের চাহিদা সাপেক্ষে সহায়তা দেবে বাংলাদেশ। এমন মানবিক বিপর্যয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে অনেকেই। এবার বিপর্যস্ত মিয়ানমারের পাশে প্রতিবেশী বাংলাদেশ। 2টি বিমানে পাঠানো হলো 16.5 টন শুকনো খাবার। বিমান ও সেনাবাহিনীর সমন্বয়ে এসব খাবার পাঠানো হয়। রোববার সকালে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে কার্যক্রম পরিদর্শনে যান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুধু শুকনো খাবারই নয়, পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রীও। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রাণ সহায়তার পাশাপাশি সামরিক ও বেসামরিক পর্যায়ে 2টি চিকিৎসক দলও প্রস্তুত রাখা আছে বলে জানানো হয়। সেনাবাহিনীর একটা মেডিকেল টিম 10 সদস্যের এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে 11 সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে। আমাদের 2টা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। মিয়ানমারের যে অথরিটি, তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনো প্রস্তুত নয়। যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি, আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। সেনাবাহিনী জানায়, মিয়ানমারের চাহিদা সাপেক্ষে সহায়তা দেবে বাংলাদেশ। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগের জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অর্ধেকেরও বেশি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা চিঠি চালাচালি করে সমাধানের চেষ্টা চলছে বলে দাবি প্রশাসনের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে।
চরম চিকিৎসক সংকটে নিজেই রুগ্ন ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। অন্য চিকিৎসক না থাকায় গত 1 মাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাহাত হোসেন একাই ইনডোর ও আউটডোর সেবা দিয়েছেন। তবে গত সপ্তাহে 2 জন মেডিকেল অফিসার যোগদান করায় মুমূর্ষু অবস্থায় থেকে কিছুটা উন্নতি হয়েছেন। 15 চিকিৎসকের মধ্যে বর্তমানে আছেন মাত্র 3 জন। 25 জন সিনিয়র স্টাফ নার্সের মধ্যে কর্মরত আছেন মাত্র 9 জন। টেকনিশিয়ানের অভাবে বন্ধ আছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। এতে চিকিৎসা ভোগান্তিতে উপজেলার 4 লক্ষাধিক মানুষ। ওরকম কোনো চিকিৎসা হইতেছে না যে মানে দ্রুত ট্রিটমেন্ট সুস্থ হওয়ার মতন। এই হাসপাতালে প্রচুর ডাক্তার দরকার, কিন্তু তার পরিবর্তে আছে মাত্র একজন ডেন্টাল ডাক্তার। কতটা বিব্রতকর অবস্থা আসলে আপনারা বুঝতে পারেন যে আসলে এভাবে আমরা কীভাবে ম্যানেজ করি। সকাল নাই দুপুর নাই, দেখা যায় যে আমাদের দুইজনেরই আমরা দুইজনই সারাদিন হসপিটালে দিন রাত 24 ঘন্টাই মানে এখানেই কর্মব্যস্ততার মধ্যে আমাদের থাকতে হয়। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত বরগুনার আমতলীর 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। এখানে 22 জন চিকিৎসকের আছেন মাত্র 4 জন। সকালবেলা আসছে, এখনো তো ডাক্তার পাইনি, কোনো চিকিৎসা নাই, আমরা বাড়ি চলে যাইতেছি। 22 জন চিকিৎসকের পদ রয়েছে, তারপর আমরা এখানে মাত্র 4 জন চিকিৎসক কাগজে কলমে থাকলেও মূলত প্র্যাকটিক্যালি 2 জন চিকিৎসক আছে। স্বাস্থ্য অধিদপ্তর আশ্বাস দেন যে দিবেন এবং চিকিৎসকও পাঠান, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। চিকিৎসক সংকটে থুবড়ে আছে ঝালকাঠি সদর সহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রাইভেট চেম্বার বা ক্লিনিকই চিকিৎসা সেবা কেনাবেচা হয় বলে অভিযোগ রোগী ও স্বজনদের। ডাক্তার সংকট আমরা আছে জানি, কিন্তু যারা দায়িত্বে আছে তারা তো থাকবেন। এই জায়গায় বইয়ে চিকিৎসা করে, বাইরে যাইয়ে কয় 700 টাকা টিকিট। এই পরিস্থিতিতে আমাদের মেডিকেল অফিসার পাওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দিয়েছি, চাহিদা পাঠিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে তারা ডাক্তার পাঠাবেন। অচল অবস্থা খোদ বিভাগীয় শহর বরিশালও। জেলার 10 উপজেলায় চিকিৎসক সংকট, নেই সব ধরনের রোগ নির্ণয়ের মেশিনারিজ। ক্ষুব্ধ ভুক্তভোগীরা। কাঙ্ক্ষিত সেবা দেয়া চ্যালেঞ্জ হলেও চেষ্টার ত্রুটি নেই বলছেন সংশ্লিষ্টরা। 2.5 ঘন্টা বসে অন্য ডাক্তার দেখাইয়ে চলে যেতেছে। জনগণের যে কাঙ্ক্ষিত সেবা দিতে চেয়েও পাচ্ছি না। নিজেদের মধ্যে একটা রোস্টারের মাধ্যমে সারা বরিশাল বিভাগের কোনো হাসপাতালে যাতে চিকিৎসা সেবার সামান্যতম ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখবো এবং মানুষকে একটা সুন্দর স্বাস্থ্যসেবা ঈদের মধ্যে যাতে দিতে পারবো সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। বরিশাল বিভাগে 1250 জন চিকিৎসক থাকার কথা থাকলেও অর্ধেকেরও কম পদায়ন রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় আরও থাকছে। দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন, আল আকসা মসজিদে বিশেষ মোনাজাত। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত পর্তুগালে। ভাঙছে মেঘনার তীর। এরই মধ্যে ভোলা সদর উপজেলার প্রায় 400 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে আছে 4 ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। অবশ্য স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। ভোলার সদর উপজেলার শিবপুর মাছঘাট সংলগ্ন 500 মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে মেঘনা নদীতে। এরই মধ্যে লোকালয়ের প্রায় 400 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে আছে শিবপুর মাছঘাট সহ 4 ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি। এমনকি আর 60 মিটার ভাঙলেই শহর রক্ষা বাঁধটিও বিলীন হয়ে যাবে। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণে সম্প্রতি নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। যদি এভাবে ভাঙতে থাকে তাহলে আমাদের এই শিবপুর তথা ভোলা একদম বিলীন হওয়ার পথে। বেড়িবাঁধ যদি এটা ছুটে যায়, ছুটে গেলে ভোলা সদর ডিসি অফিস টফিস যাওয়ার মধ্যে সম্পূর্ণ অফিস ডুবতে থাকবো। আমরা মধুপুর থেকে এই পর্যন্ত আমরা ভাঙতে আমরা আতঙ্কিত হয়ে গেছি। সিসি ঢালাইয়ের ব্লক চাই, দীর্ঘ টেকসই বাঁধ চাই। ভাঙন ঝুঁকিতে থাকা নদী তীর রক্ষায় বর্তমানে জরুরি ও পরে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ডিপিপিটা পাস হয়ে গেলে পরে এখানে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে নদী তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহ্যাবিলিটেশন এখানে অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে এটা পার্মানেন্টলি নদী ভাঙন থেকে মুক্ত করা যাবে বলে আশা করা যায়। মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ 4 কিলোমিটার তীর সংরক্ষণ ও 6 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 626 কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ,
ভোলা। বরগুনায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ৩৫৭টি লোহার সেতু। গত ১.৫ বছর ধরে প্রতি মাসে জেলার কোথাও না কোথাও সেতু ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। এরপরও সেতুগুলো পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিইডি বলছে, সাইনবোর্ড টাঙানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। গত ১৭ ফেব্রুয়ারি বরগুনার আমতলী উপজেলার সুবন্ধী খালের লোহার সেতুটি ধসে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ১১টি গ্রামের বাসিন্দারা। শুধু এ সেতু নয়, গত ১.৫ বছরে জেলার বিভিন্ন স্থানে ১৭টি লোহার সেতু ধসে পড়েছে। এলজিইডির তথ্য মতে জেলার ৩৫৭টি লোহার সেতুর সবগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই সেতু পার হচ্ছেন এলাকাবাসী। দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি তাদের। আমাদের এই ব্রিজ ভেঙে পড়ার জন্য অনেক ক্ষতি, চলাচলতির জন্য। আবার আমাদের ছাত্র আছে, এই জায়গায় অনেক ছাত্র আছে, তারাও যাইতে পারে না স্কুলে। গ্রামে সব মানুষেরই কষ্ট, ওপারে মানুষ এপারে আইতে না, এপারে মানুষ ওপারে আইতে না। কানেক্টিং ব্রিজ যেগুলো আছে ম্যাক্সিমাম আয়রন ব্রিজগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে মানুষের যোগাযোগের কোনো অল্টারনেটিভ রাস্তা নাই। কোনো রিক্সা ওঠে তাহলে মনে হয় ৪ আঙ্গুল ডাববে যায়। খালের ভিতরে যতটা ব্রিজ আছে একটা মানুষের মতো না, সবই ঝুঁকিপূর্ণ। সেতু পুনর্নির্মাণের বিষয়ে গতানুগতিক আশ্বাস এলজিইডির। যেহেতু ব্রিজের সংখ্যা অনেক, ওভারনাইট এই সমস্যার সমাধান করা যাবে না। আসলে বিভিন্ন লেভেল থেকে আমরা যেখানে সুযোগ পাই সেখানে ব্রিজের দাবি আমরা তুলছি আর কি বগুড়াবাসীর পক্ষে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নিয়ে একটা সুষ্ঠু সমাধান আসবে। গত বছরের ২২ জুন আমতলীতে একটি সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশু সহ ৯ জন নিহত হন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। যশোয়া, ধন্যবাদ আপনাকে। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা ঝালকাঠি পৌর গোরস্থানের। মাটি দেবে যাচ্ছে কবরগুলোর। বেশিরভাগ জায়গা পরিণত হয়েছে জঙ্গলে। পুকুরের পাশের বেশিরভাগ কবর ধসে গেছে, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। অবশ্য শীঘ্রই প্রকল্প নিয়ে কবরস্থান সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঝোপঝাড়ি ঢেকে আছে কবরস্থান। পাশের জলাশয় থাকায় দেবে গেছে অনেক কবর। ১৯৭৫ সালে ঝালকাঠির শহরের সরকারি কলেজ সড়কে নির্মাণ করা হয় পৌর কবরস্থান। স্থান সংকুলন না হওয়ায় ২০২০ সালে তার পাশেই আরও ২টি কবরস্থান নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। তবে রক্ষণাবেক্ষণ না করায় বেহাল দশা। মাটি দেবে যাচ্ছে কবরগুলোর। বেশিরভাগ জায়গা জঙ্গলে পরিণত হয়েছে। পুকুরের পাশের বেশিরভাগ কবর ধসে গেছে, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমার বাবা মার কবরই ১.৫ লক্ষ টাকা নিয়েছে। এই গোরস্থানে অনেক কবর পানিতে নামে গেছে পুষ্করিণীর ভিতর, কিন্তু এটা কোনো উন্নয়ন হয় না, এই একই অবস্থা। বর্ষার ভিতর কবরস্থান সম্পূর্ণ ডুবে থাকে, এটাই বলা যায়। এটা কোনো দেখার কোনো মানুষও নেই, মানে এমন অবস্থা, মানে জরাজীর্ণর মতো বলা যায় এটা। শিগগিরই প্রকল্প তৈরি করে কবরস্থান সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অবকাঠামোগত এবং দৃষ্টিনন্দিত যাতে হয় সেইভাবে আমরা স্কিম নেব। ঝালকাঠি পৌরসভা তথ্য মতে প্রথম কবরস্থানে অন্তত ৮০,০০০ ও পরের দুটি কবরস্থানে অন্তত ৩,০০০ মানুষের দাফন করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। খনন না করায় ভরাট হয়ে গেছে পিরোজপুরের বলেশ্বর নদ। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে মাছ নদে হাঁটু পানি, এতে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অন্যদিকে পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এ নদ থেকে পানি উত্তোলন করলেও এখন তা মিলছে না। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেখে বিশাল জলরাশি মনে হলেও মাঝ নদে কোথাও হাঁটু পানি, কোথাও হেঁটে যাওয়া যাচ্ছে। দীর্ঘদিন খনন করা হয় না পিরোজপুরের বলেশ্বর নদ। পলি জমে ভরাট হয়ে গেছে নদের তলদেশ। এতে একদিকে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই নদ থেকে পানি উত্তোলন করলেও এখন তা মিলছে না। এতে পৌর এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। ইরিধান তো চাষ করাই যায় না, হয়তো ফসল একবার করা যায়। কৃষি খামার টোটাল বন্ধ হয়ে যাইতেছে। নদীতে যদি পানি নিতে হয় কৃষি খামার তো অটোমেটিক বন্ধ হয়ে যায়। বড় বড় জাহাজ আছে এই নদীতে, এই নদীতে এখন আপনি কারগুলো এই ছোট এই বলগেট ঢুকতেও কষ্ট হয়। পানি শূন্য হয়ে যাচ্ছে দিন দিন, আর এই নদীর কারণেই আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানিটা আমরা ঠিক সময় মতো পাচ্ছি না। আপনার এই শুকনো মৌসুমে আমাদের এই জন্য পানিতে
সরবরাহ একটু বিঘ্নিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে নদ খনন করে চর অপসারণ করা হবে। বালু উত্তোলনের পরে যে বালু ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা স্পয়েল আর্ট ম্যানেজমেন্ট, সেই বালুগুলা কোথায় রাখা হবে এবং বালুগুলা কিভাবে অপসারণ করা হবে জনগণের অসুবিধা যাতে না হয়, এই জিনিসগুলা আসলে মানে ফাইনালাইজড হওয়ার পরে কাজটি বাস্তবায়ন করা যাবে। আর ফান্ডিংয়েরও ব্যাপার আছে। কৃষি বিভাগের তথ্য মতে বলেশ্বর নদের পানি দিয়ে জেলার অন্তত 15,000 হেক্টর জমি চাষাবাদ করা হয়। সময় সংবাদ, পিরোজপুর। পটুয়াখালীতে বাড়ছে সূর্যমুখীর চাষ। বছর ব্যবধানে এবার দ্বিগুণ হয়েছে আবাদি জমির পরিমাণ। তুলনামূলক কম পরিশ্রম ও অল্প খরচে বেশি লাভের দেখা মিলছে বলে জানান চাষিরা। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে কৃষকের মাঠ। অনুকূল পরিবেশ ও সময় মতো সেচ সার দেয়ায় এবার এই তেল ফসলের বাম্পার ফলন হয়েছে পটুয়াখালীতে। প্রতি একর জমিতে 10,000 থেকে 15,000 টাকা খরচ হলেও 30 থেকে 35,000 টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা কৃষকদের। আমি বীজ পেয়েছি, সার পাইছি, আমি অনেক লাভবান। গেলবার যে চাষ করছি তার চাইতে এবং আরো 30% জমি চাষ বেশি করছি। এবার আমার প্রচুর পরিমাণে সূর্যমুখী হয়েছে, ফল হয়েছে। সহযোগিতা যদি আমরা গোড়া থেকে পাইতাম তো অনেক ফসল আরো বেশি হইতে। দিন দিন সূর্যমুখী চাষ যেভাবে বাড়ছে তাতে পটুয়াখালীর সব পতিত জমিতে এই ফসল আবাদ করা হবে বলে মনে করছেন কৃষিবিদরা। 63 টনেরও উপর আমরা সূর্যমুখীর বীজ উৎপাদন করতে পারবো, তো সেখান থেকে প্রায় 45 থেকে 46% আমরা তেল আশা করতেছি। কৃষি বিভাগ বলছে সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই জেলাতে সয়াবিনের বিকল্প হিসাবে স্বাস্থ্যসম্মত তেল সূর্যমুখীর ব্যবহার বাড়বে। পটুয়াখালীতে গত বছর 1450 হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদে মসজিদে স্থানীয়দের পাশাপাশি জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই জামাতে বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য বিশেষভাবে দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশে। সবাই একসাথে নামাজ পড়ে ভ্রাতৃত্ববোধের বন্ধন থেকে, ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ধ্বংসস্তূপের মাঝে নামাজ আদায় করেন। কাতারের আল বায়ানে একটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় ও প্রবাসী সহ কয়েক হাজার মানুষ। একই দিন কুয়েতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ ও ফারওয়ানিয়াতে। পরিবার ছাড়া, মা বাবা থেকে সন্তান, ওয়াইফ ছাড়া মনে করেন একটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই দেশের মাটিতে প্রথম ঈদ, তারপর এই মনটা কিন্তু দেশের মাটিতে হয়ে গেছে। ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা আয়োজনে ঈদ উদযাপিত হয়েছে। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী মালে সহ এর আশপাশের শহরগুলোর মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। এছাড়া এদিন ইতালি, জার্মানি, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে ঈদের জামাতে নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ। দেশ বিদেশের প্রিয়াঙ্গনেও সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় রাঙানো বার্তা। ক্রিকেট ও ফুটবল তারকাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। জার্মানির সামরিক খাতকে আরও বেশি মজবুত করার পরিকল্পনা করছে দেশটির প্রশাসন। তবে এই খাত উন্নত করতে বিশাল বাজেটের যোগান কিভাবে দেয়া হবে তা নিয়ে দেশটির সংসদ, রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে চলছে তর্ক বিতর্ক। এদিকে ভবিষ্যতে দেশটিতে সম্ভাব্য রুশ হামলা ঠেকাতে ন্যাটো কর্তৃক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের
তীব্র প্রতিবাদ জানিয়েছে জার্মানির সাধারণ মানুষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির সামরিক খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনায় এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলো। তবে সামরিক বাহিনীকে মজবুত করতে প্রয়োজন কমপক্ষে 100 বিলিয়ন ইউরো। এত বিপুল পরিমাণ অর্থের যোগান কিভাবে দেয়া হবে তা নিয়ে দেশটির পার্লামেন্ট সহ নানা মহলে চলছে ব্যাপক আলোচনা। এজন্য সাংবিধানিক পরিবর্তন সহ ঋণ নেয়ার পরিকল্পনার বিষয়টিও নিশ্চিত করেন নির্বাচনে বিজয়ী দল সিডিইউ থেকে সম্ভাব্য চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্জ। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও অস্ত্র সরবরাহ করা সহ সার্বিক সহযোগিতা দেওয়ার বিষয়টিও পার্লামেন্টে তুলে ধরেন মেয়ার্জ। জার্মান প্রশাসন জানায় নিজ দেশে তৈরি সমরাস্ত্র এবং অন্যান্য পণ্য রফতানির মাধ্যমে অর্জিত সার্বিক জিডিপির সূচকের 3% অর্থ শুধু যে জার্মানির সামরিক বাহিনীকে শক্তিশালী করবে তা নয়, সেই অর্থে সংস্কার করা হবে সাইবার নিরাপত্তা, মোবাইল সার্জারি সেল, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এদিকে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থের যোগান দেয়া হলে সামাজিক নানা উন্নয়নমূলক কার্যক্রম সহ শিক্ষা, গবেষণা ও অন্যান্য খাতের সার্বিক উন্নয়ন থেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধ ও সামরিক খাতের প্রয়োজনীয় রসদ যোগান দিতে গেলে সাধারণ মানুষের উপর থাকা করের বোঝা আরো ভারী হবে। সব ধরনের ব্যবসায়ীদের উপরও চাপ বাড়বে। অর্থনীতিও নাজুক পরিস্থিতিতে পড়তে পারে। এতে ক্ষতি হবে দেশের শিক্ষা ব্যবস্থা সহ নানা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে জার্মানিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে ইউর দেশগুলোকে আর সহযোগিতা না করারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। জার্মানিতে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আসছে বছর অর্থাৎ 2026 সাল থেকে দেশটির ভিসবাডেনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি মিডল রেঞ্জ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। মাত্র 17 মিনিটে রাশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে আসছে এদেশের সাধারণ মানুষ। তাদের আশঙ্কা এই দেশটি হয়তো নতুন করে আবার বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে মুন্সিফ। পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর আজ সারা বাংলাদেশে একযোগে উদযাপিত হচ্ছে এবং এই পবিত্র ঈদুল ফিতরের প্রথম প্রহরেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের যে নামাজ, সে নামাজে কিন্তু লাখো মুসল্লি তারা সমবেত হয়েছে। ঈদের প্রথম জামাত এখানে কিন্তু আজ সকাল 7টায় শুরু হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে আরো এই প্রথম জামাত শেষে আরো 4টে জামাত অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে এবং বেলা 11:30টায় কিন্তু পঞ্চম জামাত এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেখানে অনুষ্ঠিত হবে। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বাইতুল মোকাররমের একদম যে কটি প্রবেশ পথ আছে, প্রতিটি প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু
মসজিদ বাইতুল মোকাররমে এই পবিত্র ঈদুল ফিতরের যে প্রথম নামাজের জামাত সেটি সম্পন্ন হলো এবং এই নামাজে কিন্তু কয়েক হাজার আসলে মুসল্লি অংশ নিয়েছে এবং নামাজ পূর্ববর্তী যে আলোচনা সেই আলোচনায় কিন্তু দেশ এবং দশের মঙ্গল কামনা করা হয়েছে। সারা বিশ্বের যে নির্যাতিত নিপীড়িত মুসলমান আছে তাদের আসলে শান্তি কামনা এবং তাদের যেন সামনের দিনগুলো এই যে বিষাদময় যন্ত্রণার অভিজ্ঞতা থেকে তারা আসলে মুক্তি পেতে পারে সেই ব্যাপারে নানা মন্তব্য আসলে করেছেন বাইতুল মোকাররমের যিনি ছিলেন। এছাড়া এই মসজিদ প্রাঙ্গণে কিন্তু আরও 4টি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলেই আমরা জেনেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এই মসজিদ প্রাঙ্গণের সর্বশেষ যে নামাজ আজ ঈদ উপলক্ষে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বেলা 11:30টায় অনুষ্ঠিত হবে এবং আমরা আরও যে বিষয়টি আসলে দেখেছি যে এই আজকের নামাজকে ঘিরে কিন্তু পুরো বাইতুল মোকাররম প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা আরও যে জানতে পেরেছি যে এবার কিন্তু সরকারি উদ্যোগে ঈদ উদযাপনের নানা ধরনের আসলে কার্যক্রম হাতে নিয়েছে বিভিন্ন সরকারি সংস্থা এবং দপ্তরগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে বেশ বড় পরিসরে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা করা এবং ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু বিশেষ মেলা এবং সুলতানি আমলের যে মিছিল আছে সেই মিছিল কিন্তু আজ নগরীতে অনুষ্ঠিত হবে এবং ঈদের যে বারতা ঈদের যে শুভেচ্ছা এবং সেই বিষয়গুলো কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর থেকে ইতোমধ্যে আসলে সারা দেশের মানুষকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে নগরের সর্বত্রই কিন্তু বেশ সুষ্ঠু এবং শৃঙ্খলার সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সর্বশেষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হলো ঈদের প্রথম জামাত, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কিছুক্ষণ পর জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হবে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে ময়দানের ভেতরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, ময়দানের বাহিরে আছেন তোহা খান তামিম এবং আগারগাঁওয়ে ঈদগাহ ময়দানে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি শুরুতেই যাচ্ছে নাজমুসের কাছে। নাজমুস, সকাল 8টায় শুরু হবে জাতীয় ঈদগাহ ময়দানের যে প্রধান ঈদের জামাত সেটি। সেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেখানে প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য ব্যক্তিরা থাকবেন। উপদেষ্টা পরিষদের ব্যক্তিরাও এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে ঈদের যে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে তারা অংশ নেবেন। সকাল 8টায় ঈদের নামাজ এখানে শুরু হবে। এই মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের জন্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ঈদ জামাতের যে অংশটুকু আসলে নির্বাচন করা হয়েছে সেই জায়গায় অনেকেই আসতে শুরু করেছেন এবং সেখানের যে প্রস্তুতি সেখানকার তা আমরা পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছি। সেখানে আসলে পূর্ণাঙ্গ যে প্রস্তুতি তার সম্পন্ন হয়েছে। এই পুরো ঈদগাহ ময়দান জুড়ে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেখানে আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 3 থেকে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আসলে এ পর্যন্ত আসতে হবে। এখানে যিনি নামাজ পড়াবেন সম্মানিত ইমাম সাহেব এবং যিনি আরও যারা এখানে ধর্মীয় আচার এখানে প্রতিপন্ন করবেন তাদের সবাই প্রায় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি যারা আমন্ত্রিত অতিথি, যারা এই নির্বাচিত যে অংশটুকু যেখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন সেই জায়গায় আসার জন্য তাদেরকে আসলে বিশেষ অনুমতিপত্র দিতে হয়েছে বা তাদেরকে আসলে আমন্ত্রণ করা হয়েছে। সেই আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছে। যেহেতু ঈদের জামাত এখানে শুরু হবে, মূল জামাতটি সকাল 8টায়, সুতরাং হচ্ছে যে আরও বেশ খানিকটা সময় রয়েছে, এই জায়গাটি অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে। পাশাপাশি যদি বলি যে কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে এখানে আসলে আর্চওয়ে দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি ব্যক্তিকে আসলে এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়া সেগুলো আসলে সম্পন্ন করে এখানে আসতে হচ্ছে।
ঈদের যে মূল জামাত, সেই জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে অংশ নেবেন। সেই পুরো ঈদগাহ ময়দানে অন্তত 30 থেকে 35 হাজার লোকের এবার হচ্ছে যে আয়োজন নামাজ পড়তে পারবে আমরা জানতে পেরেছি। প্রথম জামাতে রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। সেই অংশ নেওয়ার তাদের জন্য যেই জায়গাটুকু আসলে নির্বাচন করা হয়েছে, সেখানে ইতোমধ্যেই অনেকেই এসে উপস্থিত হচ্ছেন। আর যেহেতু 8টার সময় শুরু হবে ঈদের এখানকার মূল জামাতটি, সুতরাং সময় যত গড়াবে সময়ের আগেই হচ্ছে আমন্ত্রিত অতিথি এবং যারা বিশেষ পাস পেয়েছেন তারা আসলে এখানে প্রবেশ করতে পারবেন এই রাষ্ট্রের ভিভিআইপি অংশে ঈদের জামাতের জন্য। এখানে জামাতে অংশ নেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে থাকবেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা এবং হচ্ছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এখানে এই নামাজের যে আয়োজন তার সম্পূর্ণ কিন্তু এখানে রেডি এবং সেটি বলা চলে যায় ঈদ নামাজের জন্য, ঈদের যে মূল জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার জন্য এখানে তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই 1-2 করে এসে এখানে কিন্তু চলে আসছেন। বলা চলে যে হচ্ছে যে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এটা প্রথম ঈদ, যেই কারণে হচ্ছে যে মানুষের আগ্রহ বাড়তি, উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করছে। আমরা হচ্ছে যে এই যে জায়গাটিতে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটিতে আসলে একটু পরে যে 8টার ঈদ জামাত, সেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। 8টার জামাত হচ্ছে যে সেখানে জামাত শুরু হলে আমরা যখন আমন্ত্রিত অতিথিরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা আসবেন তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো বাকি খবর। এই জাতীয় ঈদগাহ ময়দানের বাইরে অবস্থান করছেন সহকর্মী তোহা খান তামিম। সেই পরিস্থিতি জানতে এখন সরাসরি চলে যাব তার কাছে। তামিম। সবাইকে ঈদ মোবারক। ঠিক ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা নামাজ পড়তে আসছেন, ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাত পড়তে আসছেন মুসল্লিরা, তারা লম্বা লাইন ধরে সুশৃঙ্খলভাবে এখানে প্রবেশ করছেন। আমি একটু দেখাতে, তার পেছনে প্রধান ফটকের সামনে প্রচুর সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং তারা বেশ সুশৃঙ্খলভাবে লম্বা লাইন ধরে জাতীয় ঈদগাহ ময়দানে যে প্রধান জামাত সেটিতে অংশ নেওয়ার জন্য প্রবেশ করছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে উপস্থিত রয়েছে। তারা মূলত এখানে যে শৃঙ্খলার দায়িত্ব, সেই শৃঙ্খলার দায়িত্ব তারা পালন করছেন। বিভিন্ন বাহিনীর যে সদস্য, সেই সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। র্যাবের সদস্য রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, সাদাসে পোশাকে পুলিশ রয়েছে, এছাড়া অন্যান্য যে বাহিনীর রাষ্ট্রের যে বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 8:30টায় ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং তারও অনেক আগ থেকেই প্রায় আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6:30টার পরে কিন্তু মাঠে প্রবেশের জন্য হাজার হাজার মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এবং সবাই কিন্তু লম্বা লাইন ধরে, এখানে যে নিয়ম করা হয়েছে যে লাইন ধরে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে সবাই যে প্রধান ফটক দিয়ে প্রবেশ করবেন ঠিক সেভাবে কিন্তু তারা প্রবেশ করছেন এবং ধনী গরিব উঁচু নিচু কোনো কিন্তু ভেদাভেদ আমরা লক্ষ্য করছি না। সবাই সুন্দর সুন্দর করে সুশৃঙ্খলভাবে লম্বা লাইন ধরেই কিন্তু তারা প্রবেশ করছেন এবং সবার গায়ে নতুন পোশাক এবং সুগন্ধ মেখে নতুন পোশাক পরে সবাই ঈদের আমেজে এখানে ঈদ যে জামাত সেই ঈদ জামাতে তারা অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই যে 1 মাসের যে সিয়াম সাধনা, সেই সিয়াম সাধনার যে সংযম ত্যাগ এবং যে নানা ধরনের শিক্ষা তারা অর্জন করেছেন, সেই শিক্ষা কিন্তু আজকে তারা এই যে ঈদুল ফিতর, অর্থাৎ ফিতর শব্দের অর্থ হচ্ছে যে ভেঙে ফেলা, অর্থাৎ আজকে রোজা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেই জন্য কিন্তু এই যে ঈদুল ফিতর বা রোজার ঈদ, সেই ঈদুল ফিতরের তারা এই যে শিক্ষা, সেই শিক্ষা আজ থেকে তারা কাজে লাগাবেন। বাকি যে 11 মাস রয়েছে সেই 11 মাসে তারা এই যে রমজানের যে অর্জিত শিক্ষা, সেই অর্জিত শিক্ষা তারা কাজে লাগাবেন এবং সমাজ পরিবর্তনের জন্য যে যে ধরনের যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নেবেন। পাশাপাশি রোজাদার ব্যক্তি যারা 1 মাস সিয়াম সাধনা পালন করেছেন তারা বলছেন যে রমজানের যে শিক্ষা তারা অর্জন করেছেন, সংযমের শিক্ষা, ত্যাগের শিক্ষা, সেই শিক্ষা তারা কাজে লাগাবেন। সেই শিক্ষা কাজে লাগিয়ে তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে যে পারিবারিক জীবন সেখানেও তারা সেটি প্রভাব ফেলবেন এবং পরিবর্তন আনার চেষ্টা করবেন, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন। আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি এবং তারা লম্বা লাইন ধরে তারা যে মাঠে প্রবেশ করছেন প্রধান যে জামাত, সে প্রধান জামাতে আর কিছুক্ষণ পরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটির জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে শুরু করে যারা রয়েছেন সংশ্লিষ্ট
তারা সবাই এখানে এসেছেন এবং মাইকে ঘোষণার মাধ্যমে তারা যেই ধরনের যেই প্রস্তুতির যে নেয়ার কথা সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন ঈদ জামাতের জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ঈদ জামাতে ঈদ উৎসবে অংশ নেওয়ার জন্য সেই ঈদ জামাতে অনুষ্ঠান হওয়ার জন্য তারা চলে আসছেন। তো এই মুহূর্তে আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠ রয়েছে, পুরাতন মাঠ, সেই মাঠে আছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সেই খবর জানবো জ্যাভলিনের কাছে। চলে যাচ্ছি জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে ঈদগাহতে আছি আগারগাঁওয়ে, যে নতুন ঈদ জামাত এইবার ঈদেই প্রথম এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদ জামাতের এই মাঠটি প্রস্তুত করা হয়েছে। প্রায় 1 লক্ষ ধারণ ক্ষমতা এখানে যেটি বলা হচ্ছে, এবং আমরা দেখছি আসলে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসছে। আর আরও প্রায় আধা ঘন্টার মতো সময় রয়েছে এই ঈদ জামাতটি শুরু হতে, এবং আমরা দেখছি আসলে ঢাকা উত্তরের যে মানুষ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সপরিবারে এসেছেন এখানে, এবং এই নামাজের জামাতে কিন্তু যে বাম পাশের অংশে পর্দা বেষ্টিত নারীদের জন্য বিশেষভাবে জায়গা করে রাখা হয়েছে, নারীদের ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, এবং আমরা প্রচুর নারী মুসল্লিকেও দেখছি তারা কিন্তু পরিবারের সঙ্গে তাদের মাহরামদের সঙ্গে এখানে আসছেন, এবং তারা তাদের নির্দিষ্ট যে স্থান সেখানে তারা প্রবেশ করছেন, এবং যে মূল যে অংশটি সেখানে কিন্তু আমরা দেখছি এখন ধীরে ধীরে ভরে উঠতে শুরু করেছে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরের কিন্তু বিশাল একটি অংশ জুড়ে, জানেন যে বাণিজ্য মেলা এখানে অনুষ্ঠিত হতো আগে, সেই বিশাল মাঠের বাইরের যে অংশটি সেখানেও কিন্তু আমরা দেখছি ত্রিপল এবং কার্পেট বিছিয়ে সেখানেও নামাজের ব্যবস্থা করা হয়েছে। ভেতর থেকে বাইরে সব মিলিয়ে প্রায় 1 লক্ষ লোক এখানে নামাজ পড়তে পারবেন, যেটি আমাদেরকে বলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ আয়োজক যারা তাদের কাছ থেকে আমরা জেনেছি। এবং এখানে আসলে সবার চোখে মুখে যে ঈদের আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং এই 1 মাস যে তারা সিয়াম সাধনা করেছেন, প্রত্যেকে এখানে আসলে বলছেন যে রমজানের যে শিক্ষা সেটিকে তাদের পরবর্তী সারা বছর যেন তারা ধরে রাখতে পারেন ঈদের, সেটি তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এখানকার যারা মুসল্লিরা এসেছেন আমরা দেখছিলাম যে এসে কিন্তু এই স্মৃতিটিকে ধারণ করছেন, যেহেতু এটি একটি বিশেষ ঈদ জামাত এটি, কেননা প্রথমবারের মতো এই মাঠটি এই জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে তারা কিন্তু এই ইতিহাসের সাক্ষী হতে চাচ্ছেন, এবং সবাই কিন্তু এখানে এসে তাদের এই সুন্দর স্মৃতিটাকে তাদের মুঠোফোনে বন্দি করছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন, এবং সেটি তারা কিন্তু পরিবারের সঙ্গে আমরা দেখছি আসলে এই মুহূর্তটি উপভোগ করছেন। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখন আসতে শুরু করেছে, আর আধা ঘন্টার মতো সময় রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যেটি তাদের মূলত সিয়াম সাধনার যে শিক্ষা, সেই শিক্ষাটি কিন্তু তারা পরবর্তী সারা বছর যেন ধরে রাখতে পারেন সেটি কিন্তু তাদের কথায় উঠে এসেছে। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে এটি কিন্তু প্রথম ঈদ, সেই জায়গা থেকে নানা ধরনের আয়োজনও থাকছে। এই মাঠের ঠিক সামনে আমরা দেখছি যে ঐতিহাসিক র্যালিটি হবার কথা, সেই র্যালির প্রস্তুতিও কিন্তু আমরা এখান থেকে দেখছি। সেখানে প্রচুর পরিমাণে ঘোড়া গাড়ি এবং বাদক দল যারা তারা এসেছেন, এবং ভলান্টিয়ার যারা তারাও কিন্তু সেখানে এসেছেন। র্যালির প্রস্তুতিও চলছে একদিকে, একই সঙ্গে এ পাশে যেই ঈদের যেই জামাত পড়তে এসেছেন, বাবার হাত ধরে সন্তান আসছেন, ছোট ছোট শিশুরা আসছেন, এই বিষয়টি কিন্তু তাদের স্মৃতিতে রয়ে যাবে। তারা যখন বড় হবে তখন এই স্মৃতি রোমন্থন করে কিন্তু হয়তো যে বাস্তবতার যে চাপ যখন বড় হয়ে যাবে, সেই চাপের মধ্যেও কিছুটা পরিতৃপ্তি খোঁজার চেষ্টা হয়ে থাকবে এই স্মৃতিগুলো। বাবার আঙুল ধরে জায়নামাজ হাতে বা কাঁধে নিয়ে এই যে ঈদগাহে ছুটে আসা, সেটি আমরা দেখছি। আসলে এখানে প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছেন, মুসল্লিরা চলে এসেছেন, এবং তারা নির্ধারিত যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে তারা চলে আসছেন। এবং এখানে যেই লক্ষাধিক লোকের যে জামাতের কথা, সেটি একটা ক্ষেত্রে যেহেতু প্রথমবারের মতো, এবং অনেকেই হয়তো বা বিষয়টি জানেন না ঈদগাহের, যার কারণে হয়তো 1 লক্ষ লোক নাও হতে পারে বা এর বেশিও হতে পারে, তবে এই জামাতে কিন্তু 1 লক্ষ লোকের ধারণ ক্ষমতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আগারগাঁও ঈদগাহ থেকে সবশেষ খবর। আগারগাঁও ঈদগাহ ময়দানের সবশেষ খবর জানছিলাম জাতীয় ঈদগাহ ময়দানের ভেতর ও বাহিরের সবশেষ খবরাখবর, খেলার খবর। ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনও।
বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন কদিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় শেফিল্ড তারকার। ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আগে একটা ঝড় বয়ে গিয়েছিল দেশের ফুটবলে। সে ঝড়ের নাম হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দাপুটে পারফরমেন্সে সবার মন জয় করেছেন শেফিল্ড তারকা। বাংলাদেশ দলের হয়ে অভিষেক রাঙানো হামজার কাছে এবারের ঈদ একটু আলাদা। ইংল্যান্ডে ফিরে গেলেও নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। সমর্থকদের জুনে আবারও ফেরার বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুভেচ্ছায় সিক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। Eid Mubarak for me and my family. May Allah bless you and yours. See you soon, inshallah. Assalamu alaikum সবাইকে, ঈদ মুবারক। আশা করি সবাই ফ্যামিলির সাথে এনজয় করতেছে। আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো জোব্বা পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনিও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুলও। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন, এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঈদের খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। ভালোবাসার রঙে ভক্ত ও সমর্থকদের আবেগঘন বার্তায় হৃদয় রাঙিয়েছেন ফুটবল, ক্রিকেট ও অন্যান্য ডিসিপ্লিনের তারকারা। এছাড়াও বরাবরের মতো এবারও শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলেই গেল বছর 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টি-20 সংস্করণের ব্যাটিংয়েও আরও বেশি মনোযোগ দিতে চান, তবে ক্যাপ্টেন্সির চাপের জন্য ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন শান্ত। ফিট থাকলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। গেছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত গত অক্টোবরে 3 ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। কারণটা জানতে পারি? কারণটা একটু ব্যক্তিগত, তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আমি 3 ফরম্যাট আমি ক্যাপ্টেন, দলটা আমি চালাই, আমার কাছে মনে হয়। সো আমার কিছু চাওয়া পাওয়া কিছু তো থাকে। সো ওই জায়গাটাতে একটু মিসকমিউনিকেশন ছিল এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে 3 ফরম্যাট আমার জন্য একটু প্রেশার মনে হচ্ছিল। নিজেকে সময় দেওয়ার বিষয়টা নিয়েও আমি একটু স্ট্রাগল করছিলাম। সো এই জন্য টি-20টা ছেড়ে দেওয়া। টি-20টা আমি আমার ব্যাটিংটা এনজয় করতে চাই, আমি নিজেকে একটু সময় দিতে চাই, এটা একটা কারণ। আর পাশাপাশি আমি মনে করি যে আমি যেহেতু একটা দলের ক্যাপ্টেন, সো রেসপন্সিবিলিটিস আমার। সো ওই জায়গাটাতে চাওয়া পাওয়াটাও আমার বেশি থাকাটা প্রয়োজন। সো ওই জায়গাটাতে একটু ল্যাকিংস ছিল, যার কারণে আমি এই ডিসিশন। সবাই বলে মানে ক্রিকেটের সংশ্লিষ্ট যারা সমর্থক বলি বা এক্স ক্রিকেটার যে আপনার এই ক্যাপ্টেন্সির জন্য আপনার ন্যাচারাল ব্যাটিংটাতে হ্যাম্পার করেছে। আপনিও কি এটার সঙ্গে একমত যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির প্রেশারে, এটা তো অনেক প্ল্যানিংয়েরও ব্যাপার, শুধু প্রেশার ঠিক না, অনেক প্রত্যাশা থাকে, অনেক কিছুই থাকে, আপনার ব্যাটিংটা হ্যাম্পার হয়েছে? না, এটা তাদের জায়গা থেকে তারা ধারণা করে নিয়েছেন। আমার কখনো এটা মনে হয়নি, বা আমি যখন ব্যাটিং করি তখন আমার মনে হয় না যে আমি বাংলাদেশ দলের ক্যাপ্টেন। আমি একজন ব্যাটসম্যান এবং ওইভাবে আমি যেন দলকে কন্ট্রিবিউট করতে পারি। সো আমার কাছে কখনোই কোনো ফরম্যাটে এই জিনিসটা কোনোদিনই ফিল হয়নি যে আমি ক্যাপ্টেনের কারণে বাড়তি চাপ, আমার অনেক রেসপন্সিবিলিটিস, এরকম কোনোদিন কোনো কিছু মনে হয়নি। বাট যার যার জায়গা থেকে যারা আমাকে অনেক আগে থেকে চিনেন তারা একটা হয়তো ধারণা করে বলেছেন, বাট এইটাতে কোনো সত্যতা নেই। ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল, ক্যাপ্টেন্সিটা আপনি এনজয় করেন নাকি একটু
চাপে থাকেন যে একটা যেহেতু ডেলিভার করতে হয়, উইন করতে হয়, সমর্থকরা সবাই চায় যে টিম চায়, ম্যানেজমেন্ট চায় জিততে, এনজয় করেন একটু প্রেশার ফিল করেন? সবসময় চ্যালেঞ্জ দিয়ে খেলতে পছন্দ করেছে ছোটবেলা থেকে, সো এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন্সি করা। সো এই সময়টা আমি এনজয় করে এবং আমার কাছে বাড়তি কোনো চাপ কখনোই মনে হয়নি। যখনই কোনো চ্যালেঞ্জ টাফ টাইম আসে তখনই ওই সময়টা এনজয় করে এবং ভালো লাগে আমার জন্য। সাকিব আল হাসান রিসেন্টলি তার বোলিং অ্যাকশন শুধরেছেন এবং তিনি আবার ক্রিকেটে ফিরতে প্রস্তুত। বিভিন্ন জায়গায় খবর এসেছে তিনি অলরেডি 3টা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন আইপিএলে খেলার জন্য। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে হয়তো তিনি সামনে খেলবেনও। আপনি নাজমুল শান্ত, আপনি বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরে আছেন, এজ লেভেল থেকে ন্যাশনাল টিমে খেলছেন, প্রায় 7-8 বছর হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি আর দেখেন? ডিফিকাল্ট কোশ্চেন। অবশ্যই উনি ফিট আছেন আমি যতটুকু জানি এবং নিজের কাজটা করছেন। অবশ্যই আমি যতটুকু জানি এখনও তো রিটায়ার করেনি আই থিঙ্ক। সো আমার কেন না, তিনি যদি ফিট থাকেন, তিনি যদি আবার কামব্যাক করতে চান, স্টিল আমি বিলিভ করি যে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে নাই। সো ওনার যদি খেলার ইচ্ছা থাকেন এবং দল যদি মনে করেন যে তার প্রয়োজন আছে তাকে, অবশ্যই কেন না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও ঈদ জামাতের খবর। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। বিভিন্ন বিভাগের প্রথম ঈদ জামাতে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, বরিশালে অপূর্ব অপু, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছে পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদে ঈদের প্রথম যে প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় যে জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 9:15 এবং ইতিমধ্যেই আমরা দেখছি ভোরের আলো ফোটার সাথে সাথে চট্টগ্রামের যে জমিতুল ফালা যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু মুসল্লিরা যারা রয়েছেন সবাই কিন্তু আসতে শুরু করেছেন এবং আপনারা দেখছেন এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ একসাথে কিন্তু ঈদের জামাত আদায় করতে পারে। সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরাও কিন্তু তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের হাত ধরে কিন্তু তারা চট্টগ্রামের যে জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণ এখানে কিন্তু আসতে শুরু করেছেন। যেহেতু প্রথম এবং যে প্রধান জামাত সেটি কিন্তু সকাল 8টায় অনুষ্ঠিত হবে, সে কারণে আরো কিছু সময় রয়েছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে মুসল্লিরা খুব আরামে আসলে ঈদের জামাত আদায় করতে পারেন সেই কারণে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু এখন কিছুটা গরম পড়ছে সেই কারণে কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরের জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে যে জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে আসলে ইমামতি করবেন জমিতুল ফালা মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 9:15 এই মসজিদে ঈদের জামাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার যারা মুসলিমরা রয়েছে তারাও কিন্তু অংশ নেন এবং চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন এখানে ঈদের নামাজ কিন্তু পড়তে তারা কিন্তু এখানে আসেন। এবং নগরের প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে মসজিদের আশেপাশে আমরা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সদস্যরা যেমন এখানে রয়েছে তেমনি র্যাবের কিন্তু সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু এখানে দেখেছি। এবার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের আরো 8টি মসজিদে ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে নগরের 2 নম্বর গেট এলাকায় হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, পাঁচলাশের সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, নিউ মার্কেট এলাকার জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, খুলশি দক্ষিণ খুলশি আবাসিক এলাকা জামে মসজিদ, আরফিনগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চৌশিক জামে মসজিদ। এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত মসজিদ ও ঈদগাহে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং ঈদের যে প্রথম এবং প্রধান জামাত সেটি কিন্তু সকাল 8টায় চট্টগ্রামের যে জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 8টায় হবে এখন আরো কিছু সময় বাকি রয়েছে, মুসলিমরা কিন্তু দলে দলে সবাই আসতে শুরু করেছেন। যারা প্রথম ঈদ জামাতে অংশ নিতে চান আশেপাশের থেকে সবাই কিন্তু আসলে চট্টগ্রামের যে প্রধান যে ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরের জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে সেই জামাতে অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি আজকে সকাল 6টা 6:30 পর থেকে কিন্তু সবাই এই চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এবং যারা প্রথম জামাতে অংশ নিতে পারবেন না তারা কিন্তু যে দ্বিতীয় জামাত রয়েছে সেই দ্বিতীয় জামাতেও কিন্তু অংশ নিতে পারবেন এবং সেটি কিন্তু 9:15 অনুষ্ঠিত হবে। এবং আমরা
আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখেছি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যাতে ঈদের জামাত খুব আরামে মুসল্লিরা অংশ নিতে পারে সেজন্য শামিয়ানা দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেই কারণে আমরা দেখেছি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। শুধু এই চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ নয়, নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে সেই 41টি ওয়ার্ডে ঈদগাহ এবং মসজিদে যাতে চট্টগ্রামের যারা বাসিন্দারা রয়েছে তারা যাতে ঈদের জামাত আদায় করতে পারে, ঈদের নামাজ আদায় করতে পারে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং অন্যদিকে নিরাপত্তার কথা যদি একটু বলি, পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো ওই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার শেষে আজ খুশির ঈদ, আর সেই খুশির ঈদে বরিশালের শহরের বান্দ রোডস্থ কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তার আগেই দেখেছি আমরা সকাল 6:30 থেকেই এখানে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে খুতবা বয়ান চলছে। সেই খুতবা বয়ান শেষে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং এই বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে এখানে ঈদের প্রধান জামাতের আগে এই মুহূর্তে খুতবা বয়ানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে আগতরা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ কিংবা বরিশালের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে রয়েছেন। এখানে এসে তারা অংশ নিয়েছেন, ঈদের নামাজ আদায় করবেন, একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং আমরা দেখছি যে একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে। তার আগে দেখেছি যে এখানটাতে গেল কয়েকদিন পর্যন্তই এই ঈদগাহ ময়দানটিকে পরিপূর্ণভাবে প্রস্তুত করবার জন্য, নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য সকালবেলাতে আমরা দেখেছি যে মেটাল ডিটেক্টিভের মাধ্যমে গোটা এই অঙ্গনটি তারা নিরাপত্তার আর বলয়ে তারা প্রস্তুতি নিয়েছে এবং মুসল্লিরা আসতে শুরু করেছেন। সাজ সাজ রব রয়েছে, সবার চোখে মুখে কিন্তু হাসির ঝিলিক, একে অপরের সাথে এখানে এসে কুশল বিনিময় করছেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন। বিএনপি, জামায়াতে ইসলামীর নেতারা, শীর্ষ নেতারা, বরিশালের শীর্ষ নেতারা এখানে রয়েছেন। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এখানে রয়েছেন এবং বিএনপির বরিশাল মহানগর বিএনপি, জেলা বিএনপির, বিভাগীয় বিএনপির শীর্ষ নেতারা রয়েছেন। তারা বলছেন গেল 16 বছর বা 15 বছর তারা এখানে নামাজ আদায় করতে পারেননি, আজকে তারা এখানে এসেছেন, তার জন্য তাদের মধ্যে বাড়তি একটু উন্মাদনা রয়েছে। এবং এই ঈদগাহ ময়দানে কিন্তু নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এবং তার জন্য সুসজ্জিত ব্যবস্থা রয়েছে। সকাল 8টায় এখানে নামাজ আদায় হবে এই যে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। এর বাইরে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সবগুলো মসজিদেই কিন্তু সব আগে থেকেই প্রস্তুতি। সকাল 8টায় কসাই মসজিদে সেখানে নামাজ আদায় হবে এবং বরিশালের আরেকটি বড় জায়গা সেটি হচ্ছে বরিশালের চরমোনাই মাদ্রাসায়, সেখানেও সকাল 9টায় এখানে নামাজ আদায় হবে। আমরা এই মুহূর্তে রাজধানী ঢাকায় আমরা যুক্ত হব, সেখানে আমাদের সহকর্মী রয়েছে, বাইতুল মোকাররম মসজিদে রয়েছেন জামায়াতের আমির, সেখানে রয়েছেন, কথা বলছে। আমরা সরাসরি জামায়াতের আমিরের বক্তব্য শুনব। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না, যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না, যেখানে মানুষ মর্যাদা, সম্মান, ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে। এখানে ধর্ম বিবেচনায়ও কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা ক্ষুধা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই
চাঁদাবাজ দখল বা দার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে, এই সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত একটা সমাজ চাচ্ছি, আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রেখেছেন যে আপনারাই সমাজের পুরা চিত্রটা দেশ এবং দুনিয়ার সামনে তুলে ধরতে পারেন। ইচ্ছা করলে আপনারা সাদাকে সাদা হিসাবেই আনতে পারেন, আবার সাদাকে আপনারা গোপন করে ফেলতে পারেন। আমাদের অনুরোধ থাকবে সাদার বিকাশ এবং কালোর বিনাশে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। যদি সাদার বিকাশ আর কালোর বিনাশে আমরা সবাই মিলে ভূমিকা রাখি, তাহলে এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি পুনরায় দেখা দেবে না এবং আর মানুষ ফ্যাসিবাদের কবলে পড়বে না। আল্লাহ এমন একটি দেশ আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আবার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জামায়াতের আমিরের বক্তব্য, ডক্টর শফিকুল ইসলামের বক্তব্য। তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে তার শুভেচ্ছা বিনিময় করলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। যথারীতি আমি আছি অপূর্বপু বরিশালের খবর জানাচ্ছিলাম। বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি সময়ের দর্শকদেরকে। দেখুন, মানুষের কিন্তু ঢল নেমেছে। এখানেও আমি যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে এসেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল, এখানে রয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার রয়েছেন, বরিশালের জেলা প্রশাসক, বিএনপির বরিশাল মহানগর এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বরিশালের গণ্যমান্য ব্যক্তিরা, ব্যবসায়ীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন। সবাই এসছেন। খুতবা বয়ান চলছে। খুতবা বয়ান শেষে এখানে নামাজ আদায় হবে সকাল ঠিক 8টায়। এখানে পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে রয়েছে। সারা দেশেই কিন্তু এই মুহূর্তে সকাল ঈদের নামাজ আদায় হচ্ছে। ঈদের প্রধান জামাত আমরা দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি বরিশাল থেকে, বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান থেকে আপাতত যেতে চাই, খুলনাতে যেতে চাই। আমাদের সহকর্মী রুবেল রয়েছে, সে রুবেলের কাছ থেকে জানবো খুলনায় যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সেখানকার খবরাখবর। খুলনায় ঈদের প্রধান জামাত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। এরই মধ্যে সার্কিট হাউস মাঠটি কিন্তু প্রায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। মুসল্লিরা বিভিন্ন স্থান থেকে আমরা দেখেছি সকাল 7টা থেকে এই সার্কিট হাউস মাঠে আসতে শুরু করেন এবং এরই মধ্যে মাঠটি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে এই ঈদের জামাত আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হবে। খুলনা সার্কিট হাউস মাঠ ঐতিহ্যবাহী একটি মাঠ, যে মাঠে কিন্তু যুগের পর যুগ ধরে এখানে নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা। আমরা দেখছি যে নামাজের আগে ইমাম সাহেবের আহ্বানে এখানে যারা মুসল্লি রয়েছেন তারা আসলে দাঁড়িয়ে কাতার সোজা করে নিচ্ছেন। খুলনার সার্কিট হাউস মাঠে আজকের এই ঈদের জামাতের ইমামতি করবেন খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। তিনি ইতিমধ্যে বয়ান শুরু করছেন এবং তিনি কিছু বয়ান করেছেন। এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখছি যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই ঈদের জামাতে শরীক হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং খুলনা সার্কিট হাউস মাঠে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং এখানে কিন্তু দেখছি যে যারা বিভিন্ন স্থান থেকে খুলনা শহরের বিভিন্ন স্থান থেকে আসলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। এরই খুলনার এই ঈদের জামাতের স্থানটিকে নিরাপদ রাখার জন্য এখানে আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে, খুলনার 31টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নামাজের ব্যবস্থা করা হয়েছে। খুলনা মহানগরে মোট 680টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা যেটা জেনেছি যেসব জায়গায় কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং সব জায়গায় কিন্তু মুসল্লিরা ঈদের নামাজে শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। খুলনা সার্কিট হাউস মাঠে সকাল 8টায় ঈদের প্রধান জামাতের পর ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে সকাল 8:30টায়। সেই জায়গাতে কিন্তু এখন এর মধ্যে লোকেরা আসতে শুরু করেছেন। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল 9টায় ঈদের তৃতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পাইকান্নুর জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কিন্তু এবার প্রথমবারের মতো ঈদের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটি আসলে বলছিলাম যে
খুলনার এই যে জায়গাটিতে আসলে সার্কিট হাউস মাঠ, এটি আসলে ঐতিহ্যবাহী একটি মাঠ। এখানে অর্ধ লক্ষাধিক মানুষের আসলে সমাগম হয়। সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠছে। এখনো ঈদের জামাতের বেশ কিছুটা সময় বাকি এবং সেই সময়টাতে কিন্তু আমরা দেখছি যে তার আগে পরিপূর্ণ হওয়ার জন্য আসলে কিন্তু মানুষ এখানে ভিড় করছেন। আমরা যদি একটু আপনাদেরকে বলি যে সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে নগরের বিভিন্ন স্থান থেকে আসলে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং প্রতিটি যে খুলনা সার্কিট হাউস মাঠের যতটুকুলো আসলে প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথে কিন্তু আমরা পুলিশের নিরাপত্তা দেখেছি এবং তাদেরকে আসলে নিরাপদভাবে আসলে প্রবেশ করানো হচ্ছে। এবং একটি যদি বলে রাখি যে অনেকে আমরা দেখেছি পরিবারের সাথে এসেছেন, বন্ধুদের সাথে এসেছেন, পরিবারের হাত ধরে ছোট্ট যে শিশুটি তাকে আমরা দেখেছি এই মসজিদের ভিতরে এই মাঠের মধ্যে আসলে প্রবেশ করছে। এখানে আমরা দেখছি যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং একই সঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার তিনি এখন মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং এর পাশাপাশি আমরা দেখছি যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে মাঠে উপস্থিত আছেন তারাও কিন্তু আসলে নামাজ শেষে মোবারকবাদ করবেন মুসল্লিদের সঙ্গে। একটু বলে রাখি যে এখানে কিছুক্ষণ আগে যে বয়ান হয়েছে, ইমাম সাহেব যিনি বয়ান দিয়েছেন তিনি আসলে ঈদের নামাজের বা ঈদের দিনের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন এবং একই ফজিলত এবং ঈদের দিনের ফজিলতের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য, দেশ ও জাতির জন্য শান্তি কামনায় দোয়া হবে এবং তাদের জন্য বয়ানের মধ্যে কিন্তু দোয়া করা হয়েছে। সবকিছু মিলিয়ে যথাযোগ্য যে ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে যে ঈদ উদযাপন সেটি কিন্তু খুলনায় শুরু হয়ে গিয়েছে বা খুলনা চলছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঈদের জামাত নিয়ে সবশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানছিলাম ঈদ জামাতের সবশেষ খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলো খুশির ঈদ। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ হবে কিছুক্ষণ পর। স্বজন হারানোর আর্তনাদে ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারের শোকের ছায়া, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে বিপ্লব সার্থক করার আহ্বান। এবং ঈদের লম্বা ছুটিতে পর্যটক টানতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে 5 থেকে 7 লাখ মানুষ সমাগমের আশা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।